সমস্যা, এই যে দারিদ্র অনাহার, এই অবস্থাটা মারাত্মক আকারে আমার পরিবারের উপর নেমে 8-9-এ যখন পড়ছি তখন কিন্তু একটা সিগন্যাল আমি পাচ্ছি যে এইভাবেও আর চালানো আমাদের পক্ষে সম্ভব হবে। আজ এবেলা ভাত জুটেছে, ওবেলা জুটবে কিনা, এই যে অনিশ্চয়তা, আমার মন একটা প্রতিবাদী হয়ে উঠলো। না, তার থেকে আমি বরঞ্চ রোজগার করি, বাড়িতে অন্তত দুবেলা ভাতের যোগানটা আছে। চারিদিকে নেই নেই আর নেই। এই যে নেই থেকে তৈরি হওয়া মনের মধ্যে অবসাদ বলুন, মানে এটা নিজের সম্পর্কে বলতে লজ্জা লাগে, কিন্তু বাস্তব এটাই। বেহালার বীরেন রায় রোড এখন বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত একটি নাম, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দৌলতে। তবে শুধু সৌরভই নন, বেহালার ওই রাস্তাকে আম বাঙালির ঘরের ড্রেসিং রুমে গত 2 দশক ধরে আরও একটা মানুষ জায়গা করিয়ে চলেছেন। তিনি পিন্টু পোহান, পেশায় পান বিক্রেতা, নেশায় লেখক। কিছুটা অবাক হলেন তো শুনে, এ আবার কেমন মানুষ? আগে হ্যাঁ, আজ আমরা এই মানুষটার জীবন সংগ্রামের গল্পই আপনাদের সামনে তুলে ধরব। বেহালার বীরেন রায় রোডের এক দরিদ্র যৌথ পরিবারে জন্ম হয় পিন্টু পোহানের। সংসারে অভাব থাকলেও ছোট থেকেই তাকে কার্যত অগ্রাহ্য করেই পড়াশোনা শুরু করেন তিনি। উদ্দেশ্য ছিল বড় হয়ে মানুষের মতন মানুষ হয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন। তাই ছোট থেকেই মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। ক্লাসের বার্ষিক পরীক্ষায় প্রতিটি স্তরেই প্রথম 5-এ থাকা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। ক্লাস 7-8 পর্যন্ত দারিদ্র্যের মধ্যেও তার জন্য কিছুটা রসদ জুগিয়ে গেছে তার পরিবার। কিন্তু তারপরই ছন্দপতন। ক্লাস 9-10-এর সময় কিশোর পিন্টুর পক্ষে আর পড়াশোনা চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে ওঠে। কারণ উঁচু ক্লাসের বহু সাবজেক্টে প্রয়োজন ছিল বাড়তি শিক্ষকের। কিন্তু নুন আনতে পান্তা ফুরোনো তার পরিবারের কাছে সেসব ছিল অলীক কল্পনা। শুনেছি যে আপনি ছোটবেলায় নাকি খুব মেধাবী ছিলেন। মেধাবী, এটা বাস্তব সত্য। মানে এটা নিজের সম্পর্কে বলতে লজ্জা লাগে, কিন্তু বাস্তব এটাই। ওড়িশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠের ছাত্র ছিলাম। তো যখন ক্লাস 5-এ পড়তাম, 5th হয়েছিলাম, র্যাঙ্ক করেছিলাম 5th। তখন মানে সরকারি স্কুলগুলোতে ছাত্র তো উপচে পড়ছে, জায়গা দিতে পারে না, এরকম মানে দুটো সেকশন মিলিয়ে 5th হয়েছিলাম। তারপরে ক্লাস 6-এর পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় সেখানে হলাম 4th। ক্লাস 7-এ উঠলাম, 7-এর পরীক্ষায় হলাম 3rd। এইভাবে কিন্তু আমি 1 থেকে 10-এর মধ্যেই থাকতাম। কিন্তু 9-10-এ গিয়ে সেই জিনিসটার পরিবর্তন হতে শুরু। মানে তখন আমি আর হেঁটে উঠতে পারলাম না, প্রতিযোগিতায় বলতে পারেন। হেঁটে ওঠা আমার পক্ষে তখন আর সম্ভব হলো না। একেবারে অভাব অনটন। আমি একটা কথা বলি যে 1000বার যে পরাজিত হয়েছে, আমি সেই পরাজিত মানুষ। আমার জায়গায় অন্য কেউ থাকলে ওই 5-6-এই পড়াশোনা ছেড়ে দিত, 7-8-এই পড়াশোনা ছেড়ে দিত। তবুও মেধাবী পিন্টু নিজের তাগিদেই পড়াশোনা চালিয়ে যান। মাধ্যমিকেও যথারীতি ভালো রেজাল্ট হয়, কিন্তু তারপরেই নেমে আসে বিপর্যয়। দারিদ্র্যের করাল গ্রাসে পড়েই ছেড়ে দিতে হয় পড়াশুনো। এদিকে বাড়িতে অভাবের সংসারে দুমুঠো ভাত জোগাড়ের জন্য ক্লাস 8 থেকেই কখনো রাজমিস্ত্রির যোগানদার, তো কখনো কেটারার সার্ভিসের বয় হিসেবে কাজ করতে হয়েছিল তাকে। কিন্তু মাধ্যমিকের পর তিনি অনুভব করেন ওই খুচরো কাজ করে আর চলবে না। নেমে পড়েন আরও কাজের খোঁজে। কয়েকটা দিন ইতিউতি কাজ করার পর আবারও তার পড়াশোনার ইচ্ছে প্রবলভাবে চেপে বসে। কার্যত কিছুটা জেদ করেই 1 বছর পর ফের ভর্তি হন 11-12-এর পড়ার জন্য। প্রতিনিয়ত দারিদ্র্যের সঙ্গে জুঝলেও রক্তে তার বড় হওয়ার জেদ ছিলই। তাই আর্টস নিয়ে পড়েও স্কুলের বাকি সব বিভাগের ছাত্রদের তাক লাগিয়ে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পান পিন্টু। এরপর শুরু হয় কম্পিটিটিভ পরীক্ষার জন্য চেষ্টা। দিন কয়েকের চেষ্টার পর সম্বিত ফিরতেই তিনি বুঝতে পারেন এই পরীক্ষায় তৈরি হতে গেলে টাকার প্রয়োজন। তাই আর 7-5 না ভেবে বীরেন রায় রোডের ধারে খুলে বসেন একটা 2x2-এর পানের দোকান। সালটা ছিল 1998, আর সেদিন থেকেই শুরু হলো তার ও পরিবারের জন্য দুবেলা ভাত জোগাড়ের লড়াই।
চুন ক্ষয়ের সুপুরি দিয়ে পান সেজে দেওয়ার পাশাপাশি দূরশিক্ষার মাধ্যমে ওই দোকানে বসেই তিনি পার করলেন একে একে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা। কিন্তু তাতেও জীবনের সেই করাল ঘাট থেকে তিনি মুক্তি পাননি। ধীরে ধীরে সংসার হয়েছে, জন্মেছে 2 সন্তানও, তাদের পড়াশোনার ব্যবস্থাও করেছেন। তবুও সমস্যা এই যে দারিদ্র অনাহার, এই অবস্থাটা মারাত্মক আকারে আমার পরিবারের উপর নেমে আসে আমি যখন 7-8-এ পড়ি। তখন থেকেই রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যাওয়া বলুন, ক্যাটারিংয়ের কাজে যাওয়া বলুন, বা কারো ঠিকাকর্মী হিসেবে ইট বয়ে দেওয়া, বালি বয়ে দেওয়া, এই ধরনের কাজ বলুন, এগুলো তো করতাম। কিন্তু 8-9-এ যখন পড়ছি তখন কিন্তু একটা সিগন্যাল আমি পাচ্ছি যে এইভাবেও আর চালানো আমাদের পক্ষে সম্ভব হবে না। ওই জন্য মাধ্যমিকের পরেও ভর্তি হলাম একটা স্কুলে, কিন্তু বই কেনার ক্ষমতাটা নেই। বাড়ি থেকে স্কুলে যে যাব সেই গাড়ি ভাড়াটুকুও নেই। তাছাড়া প্রতিদিন সেই নিত্য নৈমন্ত্রিক, মানে কি আজ এবেলা ভাত জুটেছে ওবেলা জুটবে কিনা, এই যে অনিশ্চয়তা, সেখান থেকে আমার মন একটা প্রতিবাদী হয়ে উঠলো, না তার থেকে আমি বরঞ্চ রোজগার করি, বাড়িতে অন্তত দুবেলা ভাতের যোগানটা আসে। এতক্ষণ ধরে যা শুনলেন তাতে বিশেষ কিছু কি পেলেন? হয়তো ভাবছেন এমন সংগ্রাম তো অনেককেই করতে হয়, তাহলে পিন্টু পোহান তাদের থেকে আলাদা কোথায়? একটু ধৈর্য ধরুন মশাই, গল্পের টুইস্ট আসছে এবারই। আজ 47 বছর বয়সে একটা পানের গুমটির সাহায্যে সংসার চালিয়ে তিনি মহান হননি ঠিকই, তবে এই জীবন সংগ্রামে তাকে বারবার হেরে গিয়েও জিতিয়ে দিয়েছে তার কলম। ওই যে শুরুতেই বলেছিলাম, তিনি পেশায় পান বিক্রেতা, নেশায় লেখক। 12x15 সুসজ্জিত ঘরে ডিজাইনার ওয়ার্ম লাইটের নিচে টিক কাঠের টেবিল চেয়ার নয়, বড় রাস্তার ধারে ওই 2x2 দোকানটাই গত 27 বছর ধরে পিন্টু পোহানের সাহিত্য রচনার প্রাণকেন্দ্র। শান্ত ঘরে দামি পেয়ালায় দার্জিলিং চায়ে চুমুক ও চুরুটে টান দিয়ে তিনি কাব্য রচনা করেন না, বরং পান, চুন, ক্ষয়ের সুপুরির পাশাপাশি বিড়ির ধোয়ার গন্ধে তার হাত থেকে বেরিয়ে আসে দুঃখীরামপুরের দুঃখী মানুষেরা, ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক, তুনির মতন সাহিত্য রচনা। আবার আমতাবুড়ি, পান্তাবুড়ি হোক বা ঝিনুক কুমারের মতো ছোটদের বইও তিনি লেখেন। যদিও নিজেকে ছোটদের লেখক বললেও পিন্টু বলেন তার লেখা 3 থেকে 80 বছরের প্রতি জেনারেশনের মানুষের জন্যই। আজ তার এই ছোট্ট দোকানটাই যেন একটা আস্ত লাইব্রেরি। সেখানে যারা আসেন তারা শুধু পান বা অন্য জিনিস নিতে আসেন না, বরং অনেক সময় বই নিয়েও পড়তে বসেন। চলে সাহিত্য চর্চা থেকে রাজনীতির আলোচনাও। এক সময় পিন্টু সত্যি কথা বলতে খুবই গরিব পরিবার থেকে উঠে এসছে, আর বিগত 25 বছর ধরে এইভাবে ফুটপাতে কোলাহলপূর্ণ বাজারের মধ্যে বসে এইভাবে সাহিত্য চর্চা উনি করছে। আর এটা সত্যি আর সঠিক। কেউ কিন্তু মানে ওনাকে সাহায্যের জন্য কোনোদিনই এগিয়ে আসেনি। সে বন্ধু বান্ধব হলেও, ইভেন যদি আমাকেও বলে, আমি সেটা কখনোই বলবো না যে হ্যাঁ আমি। কোনোদিন কোনো বন্ধু বান্ধব বা সমাজে কোনো একজন ব্যক্তি হোক, কোনোদিন সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু উনি এইভাবে যে এই বাজারের মধ্যে এই মানে এরকম আওয়াজ, এরকম ধুলোবালির মধ্যে বসে যে কীভাবে যে উনি সাহিত্য চর্চাটা করছেন একমাত্র উনিই জানেন। মানে এটা একটা সত্যি অকল্পনীয় ব্যাপার। ছোট থেকেই পিন্টু পোহান দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে যেমন নিজের মেধার বিকাশ ঘটিয়েছেন, তেমনি পড়াশোনার পাশাপাশি কবিতা, গল্প লিখতেও ভালোবাসতেন। কখনো তা ছাপা হয়েছে শুকতারাতে, তো কখনো স্কুলের ম্যাগাজিনে। আবার বন্ধুদের আবদারেও লিখে দিয়েছেন বহু ছোট গল্প থেকে কবিতা। একটা সময় টাকার অভাবে তিনি লাইব্রেরিতে মেম্বারশিপ করতে পারতেন না, তখনও তাকে বই পড়তে সাহায্য করেছিলেন তারই বন্ধু। এখনো পর্যন্ত 10টির বেশি বই তার নামে ছাপা হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় রয়েছে 1000-এর বেশি কবিতা, ছোট গল্প। তবুও আজ পিন্টু পোহানের গলায় কিছুটা অবহেলার কষ্ট শোনা গেল। সরাসরি না বললেও বারবার তার কথায় ধরা পড়েছে তিনি যোগ্য হলেও শুধুমাত্র অর্থবল বা শক্ত খুঁটির জোর না থাকায় তাকে ব্রাত্য হয়েই থাকতে হচ্ছে।
আমি একটা কথা বারবার বলি যে এখন তো অনেক মানুষ সহজেই হতাশ হয়ে যায় যে কোনো ক্ষেত্রে, তো হাজারবার পরাজিত হয়েও যে চিৎকার করে বলে যে পরাজিত হওয়াটা অপরাধ নয়, কিন্তু স্বপ্ন দেখতে ভুলে যাওয়া সেটাই হচ্ছে অপরাধ। সেই লোকটাই হচ্ছি আমি, পিন্টু পোহান। এখানে বসে এই যে পান দোকানে, এই যে বাজার দেখছেন, ভিড়, হই হট্টগোল, লোকজন আসছে, গাড়ি ঘোড়া চলছে, চিৎকার চেঁচামেচি, এখানে বসে লেখাটা একটা মস্ত লড়াই। তার পরের লড়াইটা হচ্ছে ওই যে একের পর এক পত্রিকায় এই লেখা আমি পাঠিয়ে যাচ্ছি, সেগুলো রিজেক্ট হচ্ছে, তারপরেও মনকে শক্ত করে কিন্তু আবার সেই লেখাকে রিরাইট করে তার পরিবর্তন সংস্করণ করে আবার পাঠাচ্ছে। মানে এমনও হয়েছে 5 বছর একটা পত্রিকায় কন্টিনিউ পাঠিয়ে গেছি আমি লেখা, কোনো প্রকাশ হয়নি কিছু। বাবা গত হয়েছেন অনেক আগেই। বাড়িতে রয়েছেন তার মা, স্ত্রী ও 2 সন্তান। তারাও পিন্টুর এই জীবন সংগ্রামের সঙ্গী। মেয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন, ছেলে স্কুলে পড়ে। আজও বাড়িতে গেলে প্রতিটি কোণায় ছাপ রয়েছে সেদিনের সেই লড়াইয়ের। তবুও বাড়ির প্রতিটি সদস্য তাকে আদর্শ মেনেই এগিয়ে চলেছে নিজেদের জীবনে। তুমি কোন ক্লাসে পড়ো? 4। আর বাবাকে কিভাবে হেল্প করো? মানে বাবার এই আমার কাজের তো- বই তো বেশি থাকে, সেই হ্যাঁ। বইগুলো পড়ে মজা হয়? হ্যাঁ, খুব মজার মজার গল্প থাকে ও অনেক হাসিও পায় এগুলো। পিন্টু পোহান এক লড়াইয়ের প্রতিচ্ছবি। আপনারা যারা সামান্য 1 বা 2 বার অসফল হয়েই ভাবেন জীবন সংগ্রামে হেরে গেছেন, আজকের এই গল্পটা তাদের জন্য। কথায় বলে জীবন গোলাপ বিছানা এক বিছানা নয়, বরং সেই গাছের কাঁটায় ভর্তি। তাই সামান্য অসফলতাকে নিয়ে ভেঙে পড়বেন না। যখন নিজে হেরে যাচ্ছেন বলে মনে করবেন, পিন্টু পোহানের এই গল্পটা একবার দেখে নেবেন। কথা দিচ্ছি নতুন উদ্যমে লড়াইয়ের শক্তি যোগাবেই। ভালো থাকুন সকলে, ভালো থাকুন পিন্টু।